রাজধানীতে বেপরোয়া দুই বাসের চাপায় হাত হারিয়ে নিহত রাজীবের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের। ১ কোটি টাকার মধ্যে ৫০ লক্ষ টাকা আগামী ১ মাসের মধ্যে জয়েন্ট অ্যাকাউন্ট করে সেই টাকাটা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। আদেশটা ল এবং প্রসিডিউরকে বাইপাস করা হয়েছে, ইন্টারলকের আদেশটা। দুর্ঘটনা রোধে কঠোর আইন প্রণয়নের দাবি স্বজনদের। আর কোন রাজীব না হারায় পৃথিবীতে, সেটাও আমরা একটা আইন চাই। সরকার যাতে এর জন্য একটি নতুন আইন করে এবং এর শাস্তি আরো প্রখর করে, দৃষ্টিগোচর হয়ে থাকে। দ্রুত আদালতের আদেশ কার্যকর দেখতে চান নিরাপদ সড়ক আন্দোলনকারীরা। রাজীবের পথ ধরে অন্যরাও যাতে ক্ষতিপূরণ পায় এবং ন্যায় বিচার পায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিনের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি। জামিনের আশাবাদ আইনজীবীদের। গাজীপুর সিটি নির্বাচনে স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বিএনপির পর আপিল করলেন আওয়ামী লীগ প্রার্থীও। শুনানি দুপুরের পর। তিস্তায় পানি না থাকলেও চলছে প্রকল্প সম্প্রসারণের কাজ। রাষ্ট্রের হাজার কোটি টাকা অপচয়ের অভিযোগ। প্রতি বছর দেশে ৬০,০০০ শিশু জন্ম নিচ্ছে থ্যালাসেমিয়া রোগ নিয়ে, বাহক প্রায় ১০%। চিকিৎসায় পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ। আজ ২৫শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী। স্বপ্ন, প্রেম, বন্ধুত্বের মতোই বিশ্বকবির সৃষ্টিতে উঠে এসেছে রাষ্ট্রের নানা ভাবনা। দুই বাসের চাপায় হাত হারিয়ে নিহত কলেজ ছাত্র রাজীবের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিআরটিসি ও স্বজন পরিবহনকে এই টাকা দিতে হবে। সকালে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদেশে সন্তুষ্টি প্রকাশ করে রাজীবের স্বজনরা এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে সে দাবি জানান। আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন পরিবহন পক্ষের আইনজীবীরা। ক্ষতিপূরণ আমরা সন্তুষ্ট, কিন্তু ওই আর কোন রাজীব যে এইভাবে না হয়, সেটাও আমরা একটা আইন চাই। ১ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও ভাগ্নেকে হারানোর বেদনা স্পষ্ট ছিল রাজীবের খালার কণ্ঠে। হাইকোর্টে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণার পর এমনি ভাবে যেন আর কোনো পরিবারকে ক্যামেরার সামনে দাঁড়াতে না হয়, সে আকুতিও ছিল রাজীবের খালার। এরকম সাংবাদিকের সামনেও কোনোদিন আর কেউ না আসতে হয়, কেউ যেন এরকম সন্তান না হারায় পৃথিবীতে। একমাত্র অভিভাবক ভাইয়ের ঘাতকদের শাস্তি যেন দেশে দৃষ্টান্ত হয়ে থাকে, সে দাবি ছিল রাজীবের ছোট ভাইয়ের। আমার মা বাবা যখন হারিয়ে যায় তখন আমার ভাই আমার মা বাবা হয়ে যায়, সেই আমার ভাইকে হারাতে হলো। আমি জানি না আমার ভাইকে আর কোনদিন পাবো কিনা, আমার ভাই তো আর পাবো না। সরকার যাতে এর জন্য একটি নতুন আইন করে এবং এর শাস্তি আরো প্রখর করে, দৃষ্টিগোচর হয়ে থাকে, যাতে এটা দৃষ্টান্ত হয়ে থাকে সমাজবাসীর কাছে। গত ৩রা এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে বিআরটিসির বাস আর স্বজন বাসের প্রতিযোগিতার সময় হাত হারিয়ে ১৭ এপ্রিল ঢাকা মেডিকেলে মারা যান তিতুমির কলেজের ছাত্র রাজীব। রাজীবের পরিবারকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে গত ৪ এপ্রিল রুল জারির ধারাবাহিকতায় সোমবার আদেশের দিন ধার্য ছিল। উভয় পক্ষের শুনানি শেষে উচ্চ আদালত সোনালী ব্যাংকের প্রধান শাখার মাধ্যমে পর্যায়ক্রমে রাজীবের পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার আদেশ দেন। স্বজন পরিবহন এবং বিআরটিসি বাস কর্তৃপক্ষকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ১ কোটি টাকার মধ্যে ৫০ লক্ষ টাকা আগামী ১ মাসের মধ্যে দিয়ে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় জয়েন্ট অ্যাকাউন্ট করে সেই টাকাটা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। তবে বিদ্যমান আইনকে পাশ কাটিয়ে এ রায় দেওয়া হয়েছে বলে দাবি করেছেন পরিবহন মালিক পক্ষের আইনজীবী। বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। এই মামলায় এটা একটা আনইউজুয়াল অর্ডার। বিআরটিসির অথরিটির সাথে কথা বলবো,
আমি মনে করি যে আদেশটা ল এবং প্রসিডিউরকে বাইপাস করে হয়েছে, ইন্টারলকারি আদেশটা। তো আমি কথা বলবো, কথা বলার পর ওরা যদি ইনস্ট্রাকশন দেন আপিল করার, আই উইল গো ফর আপিল। রাজীবের রায়কে আদালত যুগান্তকারী আখ্যায়িত করে সড়কে বেপরোয়া গাড়ি চালানো নিয়ন্ত্রণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে আদালতের আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এর আগেও সড়ক দুর্ঘটনার বেশ কিছু ঘটনায় দায়েরকৃত মামলার রায় হলেও তার বাস্তবায়ন না হওয়ায় আইনের সুফল মানুষ পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এর আগেও হাইকোর্ট থেকে কয়েকটা রায় হয়েছে, রায় কিন্তু বাস্তবায়ন হয়নি। কিন্তু তো রাজীবের এটা বাস্তবায়ন হলে পরে খুশি হব, এবং রাজীবের এই পথ ধরে অন্যরাও যাতে ক্ষতিপূরণ পায় এবং ন্যায় বিচার পায়, সেটাও আমি আশা করব। কারণ শুধু একা রাজীবকে ন্যায় বিচার দেওয়া আর অন্যরা পাবে না সেটাও না, সকলেই যেন ন্যায় বিচার পায়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আদালত। দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি মুলতবি করেন। এর আগে সকাল 9:30টায় এই শুনানি শুরু হয়। প্রথমেই শুনানিতে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বেগম জিয়ার জামিন বাতিল করতে আদালতে যুক্তি উপস্থাপন করেন। এরপর বেলা 11টা থেকে 11:30 পর্যন্ত আধা ঘন্টার বিরতি শেষে আবারও শুনানি শুরু হয়। বিরতির পর খুরশিদ আলম খান আবারও শুনানিতে অংশ নেন। এ সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে দুপুর 1টায় দুদকের শুনানি শেষে বেগম জিয়ার আইনজীবীরা তার জামিনের পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। 10 মিনিট শুনানি শেষে আদালত আগামীকাল আবারও বেগম জিয়ার আইনজীবীদের শুনানির দিন ধার্য করেন। এর আগে ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালতে দেয়া দণ্ডের বিরুদ্ধে বেগম জিয়া আপিল করলে হাইকোর্ট গত 12ই মার্চ তার জামিন মঞ্জুর করেন। কিন্তু সেই আদেশের বিরুদ্ধে দুদক আবেদন করলে আপিল বিভাগ বেগম জিয়ার জামিন 8ই মে পর্যন্ত স্থগিত করেন। আগামী নির্বাচনে পরাজয়ের হাত থেকে রক্ষা করার জন্য নিজেদেরকে বেগম জিয়াকে কারাগারে রাখা যায় এবং যতদিন সম্ভব জেলে রাখা, কিন্তু ন্যায় বিচার এবং যুক্তি যদি আমরা দেখি এবং তার স্বাস্থ্যগত কারণে আমরা বিশ্বাস করি তার জামিন হবে। মূল যুক্তি ছিল আপিল বিভাগ যে কয়টা কারণে লিভ গ্রান্ট করেছে, 5টা কারণে লিভ গ্রান্ট করেছে, সেই 5টা লিভ গ্রান্টিং এর অর্ডারের উপর আমরা আইনগত ব্যাখ্যা দিয়েছি। কাজে এই অবস্থায় মামলার শুনানি এখন চলছে, কালকে আবার শুনানি হবে। এদিকে বেগম জিয়ার জামিন চেয়ে আদালতে আবেদন করা বিএনপি নেতাদের নাটক ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরো বলেন, বিএনপি দেশ বিরোধী গভীর ষড়যন্ত্র করছে। যেই নেতারা মনে করেন বেগম খালেদা জিয়া জেলে থাকলে তাদের ভোট বাড়ে, তারা নিশ্চয়ই বেগম খালেদা জিয়া জেল থেকে মুক্তি পেয়ে বের হয়ে আসুক সেটি চায়। সুতরাং তাদের এই আদালতে যে সওয়াল জবাব, আদালতে তাদের যে বেগম জিয়ার জামিন প্রার্থনা, এগুলো বিএনপির পক্ষ থেকে নাটক মঞ্চায়ন ছাড়া অন্য কোনো কিছু নয়। ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে তারা দেশে সাধারণ নির্বাচন হোক, গণতন্ত্রের যাতা অব্যাহত থাকুক সেটি চায় না। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহারে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান কমিশন সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন আহমদ। আপিলের জন্য আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় সচিব আরও বলেন, স্থানীয় সরকারের ক্লিয়ারেন্স পাওয়ার পরেই নির্বাচনের আয়োজন করা হয়েছিল। স্থানীয় সরকার বিভাগ তাদের সাথে আমরা কয়েক দফা কথাবার্তা বলে চিঠি যোগাযোগ করে আমরা যখন কনফার্ম হলাম যে এই সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য কোনো প্রকার আইনি জটিলতা নেই, সীমানা বিরোধ নেই, সকল ধরনের বিষয় পরিষ্কার, তখন কিন্তু নির্বাচন কমিশন এই সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছিল। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের জন্য যে এই সিটি কর্পোরেশন নির্বাচনটা স্থগিত হয়ে গেছে, এবং বাই দিস টাইম নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এই হাইকোর্ট যেটা স্থগিত করেছে এটার আপিল করার জন্য। এদিকে বিএনপির পর এবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম।
দুপুরে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করেন তিনি। এদিকে গতকাল স্থগিতাদেশ বাতিল চেয়ে আপিল করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। দুপুরের পর চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে আপিলের বিরুদ্ধে শুনানি হওয়ার কথা রয়েছে। একটি রিট আবেদনের প্রেক্ষিতে গত রোববার গাজীপুর সিটি নির্বাচন 3 মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার আফজাল হোসেন, আরো জানবো তার কাছ থেকে। আফজাল, পারমিতা, সবশেষ যে খবর সে খবরটি হচ্ছে যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন গত রোববার হাইকোর্ট যে 3 মাসের স্থগিত করে দিয়েছিলেন, সেই স্থগিতাদেশের বিরুদ্ধে আওয়ামী মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম তিনি আজকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি আবেদন দায়ের করেছিলেন। যে আবেদনে বলা হয়েছে যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হাইকোর্ট যে স্থগিত করে দিয়েছেন সেই আদেশটি বাতিল করা হোক এবং আগামী 15 মে ঘোষিত তফসিল অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠান করার একটা ব্যবস্থা করা হোক। সেই দাবিটি আওয়ামী মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম তিনি সুপ্রিম কোর্টে আবেদনের মাধ্যমে জানিয়েছেন। আরেকটি বিষয় যে গতকালকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার তিনিও একই দাবিতে একই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আরেকটি আবেদন দায়ের করেছিলেন। তো সেই আবেদনেরই কিছুক্ষণের মধ্যে শুনানির কথা রয়েছে। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, যিনি চেম্বার বিচারপতি হিসেবে পরিচিত আপিল বিভাগের, তার আদালতে এই আবেদনটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এরই মধ্যে আমরা দেখেছি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং নির্বাচন কমিশনের যে আইনজীবী রয়েছেন এবং রিটকারীর আইনজীবী যারা রয়েছেন তারা আদালতে গিয়েছেন এবং অন্যদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তার আইনজীবীরা আদালতে গিয়েছেন এবং আমরা আজকে আদালতে আওয়ামী মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমকে দেখেছি, তিনিও এই মামলার শুনানির জন্য আদালতে উপস্থিত হয়েছেন। তো এখন বলা চলে যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন 3 মাস স্থগিত হয়ে যাওয়ার পর 2 মেয়র প্রার্থী তারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এবং আজকে শুধুমাত্র বিএনপির মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের যে আবেদন, সেই আবেদনেরই সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে কিছুক্ষণের মধ্যে শুনানি হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল হাইকোর্ট থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার বিরুদ্ধে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর আপিলের বিষয়ে সবশেষ খবর। পারমিতা। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। এদিকে আগামী মঙ্গলবারের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দাঁড়ে দাঁড়ে ছুটছেন তারা। এদিকে গাজীপুরের মতো খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনও স্থগিত হবার আশঙ্কা বিএনপি প্রার্থীর। তবে খুলনার নির্বাচন স্থগিত হবার কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন আওয়ামী লীগ প্রার্থী। ভোটারদের প্রত্যাশা যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে নির্বাচন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হলেও খুলনা সিটিতে পুরোদমে চলছে নির্বাচনী প্রচারণা। নির্বাচন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে দাঁড়ে দাঁড়ে ছুটছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মঙ্গলবার সকালে নগরীর বয়রা এলাকা থেকে প্রচারণা শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে সোনাডাঙ্গা ও শ্মশানঘাট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় গাজীপুরের মতো খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনও স্থগিত হবার আশঙ্কা প্রকাশ করেন তিনি। সরকারি দল যেখানে হারার সম্ভাবনা বেশি, সেখানেই আইনি জটিলতা খুঁজে বের করে সেই নির্বাচন বন্ধের চেষ্টা চালানো হচ্ছে। এইভাবে যদি নির্বাচন বন্ধ হতে থাকে তাহলে আগামী জাতীয় নির্বাচনও অনিশ্চিত হয়ে যাবে এবং মানুষের সংখ্যা সেখানেই। নগরের শেখপাড়া থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। পরে ফেরিঘাট ও শেরেবাংলা রোড সহ বেশ কয়েকটি এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পথসভা করেন। তার মতে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হবার কোনো সম্ভাবনা নেই। যখন পৌরসভা ছিল, পৌরসভার সময় 17টা ইউনিয়ন ছিল, সেই ইউনিয়ন সিটি কর্পোরেশন হওয়ার পরে 31টে ভাগে ভাগ করা হয়েছে। অতএব এরপরে 2-3টে নির্বাচন হয়েছে। এখানে যদি এক্সটেনশন হতো সেই সময় হয়তো সীমানা কিংবা ওয়ার্ডের মানুষ জটিলতা সৃষ্টি হতো, সেই ধরনের কোনো কিছু নাই। ভোটারদের প্রত্যাশা কোনো প্রকার ঝামেলা ছাড়াই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনবান্ধব নগর পিতা পাবেন তারা। কোনো ধরনের হানাহানি, কোনো ধরনের মারামারি, কোনো ধরনের সমস্যা এখনো পর্যন্ত খুলনাতে দেখা দিনি। আগামী 15ই মে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এই প্রত্যাশা। আমরা আশা করছি
যে কোনো রকম কোনো সহিংসতা বা কোনো কিছু হবে না, আমরা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবো এবং ভোট দিয়ে আমরা নিরাপদে বাড়ি ফিরে আসতে পারবো। এদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থীরাও। আগামী 15ই মে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। সময় সংবাদ, খুলনা। প্রার্থীদের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে খুলনার আহসান আহমেদ রোডে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল, স্বপ্না, খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে প্রার্থীদের কিন্তু প্রচারণা ততই তীব্র হচ্ছে এবং প্রচারণায় অংশ নিচ্ছেন রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা থেকেও বিভিন্ন নেতাকর্মীরা এসে তারা যোগ দিচ্ছেন নির্বাচনী প্রচারণায়। আর যে কারণে কিন্তু খুলনা মহানগরীর গোটা 31টি ওয়ার্ড কিন্তু এই মুহূর্তে নেতাকর্মী এবং ভোটার সমর্থকদের পদচারণায় কিন্তু মুখর হয়ে আছে। কথায় নির্বাচনী জ্বরে ভুগছে খুলনা নগরী, গোটা নগরী, এবং প্রার্থীরা কিন্তু তারা ভোট থেকে কাকডাকা ভোট থেকেই মাঠে নেমে পড়ছেন এবং তারা কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু ঘুরে বেড়াচ্ছেন তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায়। বিশেষ করে মেয়র প্রার্থীরা কিন্তু প্রতিদিন তাদের একটি নির্ধারিত এলাকা বেছে নিচ্ছেন এবং সেখানে তারা তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং তাদের প্রতীকে ভোট প্রার্থনা করছেন। আজকে আমরা সকালে আমরা যেটি দেখেছি যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক তিনি নগরীর 20 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি আজকে প্রচারণা চালিয়েছেন এবং শেখপাড়া, শেরেবাংলা রোড সহ তার বড় যে সেখানে গুরুত্বপূর্ণ বাজার রয়েছে এবং যেখানে লোকালয় বেশি সেখানে কিন্তু তিনি জনসংযোগ চালিয়েছেন। অপরদিকে নজরুল ইসলাম মঞ্জু তিনি নগরীর 16 নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তিনি মত বিনিময় করেছেন এবং সেখানে তিনি তার প্রতীকী ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন। আমরা ভোটারদের সাথে কথা বলেছি এই মুহূর্তে। ভোটারদের মধ্যে ভোটাররা কিন্তু আশা করছেন যাতে সহিংসতাহীন একটি নির্বাচন, অর্থাৎ শান্তিপূর্ণ, অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন তারা প্রত্যাশা করছে এবং সবাই যেন সমান শান্তিপূর্ণভাবেই পরিবেশটা বজায় রাখে সকল রাজনৈতিক দল, এই আহ্বান তারা করেছেন ভোটাররা। এবং প্রার্থীরা কিন্তু শেষ মুহূর্তে ভোটারদের কাছে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেগুলো কিন্তু তারা দিয়ে যাচ্ছেন এবং ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে স্বপ্না খুলনা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। খুলনা থেকে প্রচারণার খবর জানাচ্ছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। দুপুরের সময় আরো থাকছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়ালকে দুদকের জিজ্ঞাসাবাদ। $3,500 কোটি টাকা ব্যয়ে খুলনা দর্শনা রেলপথ ডাবল লাইন নির্মাণ করবে সরকার। প্রকল্পের অর্থায়নের বড় অংশ আসবে ভারতীয় লাইন অফ ক্রেডিট থেকে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সভায় 14,024 কোটি 60 লাখ টাকার 14টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 1,835 কোটি টাকা ব্যয়ে দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ, জাতীয় জিন ব্যাংক স্থাপন, রংপুর সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়া প্রায় 2800 কোটি টাকার জয়দেবপুর চন্দ্রা টাঙ্গাইল এলেঙ্গা 4 লেন মহাসড়ক প্রকল্পটি 5,500 কোটি টাকা ব্যয় ধরে দ্বিতীয় সংশোধনীতে অনুমোদন দেওয়া হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ আইনের মেয়াদ তৃতীয় দফায় 2021 সাল পর্যন্ত বাড়াতে যাচ্ছে সরকার। তবে এ খাতে স্থিতিশীলতা আসার পরও বিশেষ আইনের মেয়াদ বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। যদিও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর দাবি বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহের জন্য বিশেষ এ আইন আরও কয়েক বছর থাকা প্রয়োজন। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট। বিদ্যুৎ ও জ্বালানির তীব্র সংকট দ্রুততম সময়ে কাটাতে 2010 সালে জাতীয় সংসদে পাশ হয় বিশেষ আইন, যে আইনের আওতায় বিনা দরপত্রে যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারবে সরকার। এমনকি এসবের বৈধতা নিয়ে আদালতেও কোনো প্রশ্ন তোলা যাবে না।
শুরুতে 2 বছরের জন্য আইনটি পাশ হলেও পরবর্তীতে মেয়াদ বাড়ানো হয় আরো 2 দফা। সে অনুযায়ী চলতি বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা বহুল আলোচিত এই আইনের মেয়াদ। তবে আবারও 3 বছর বাড়িয়ে 2021 সাল পর্যন্ত আইনটি রাখার প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতের যে নাজুক পরিস্থিতিতে বিশেষ আইন পাশ করা হয়েছিল, গত 8 বছরে সেখান থেকে উত্তরণ ঘটে পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক বলেই মনে করছেন বিশ্লেষকরা। আর সে কারণেই নানা মহলের প্রশ্ন, প্রচলিত আইনকে পাশ কাটিয়ে এখনো বিশেষ আইন বহাল রাখা কতটা যৌক্তিক। এই সেক্টরের ডেভেলপমেন্ট পুরোপুরি না হওয়া পর্যন্ত বিশেষ আইনকে উঠে দেওয়া ঠিক হবে না। কারণ কিছু কিছু ক্ষেত্রে তো আমরা টেন্ডার করতেছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা বিশেষ আইন অ্যাপ্লাই করতেছি। 2009 সালের 3000 মেগাওয়াটের ঘর থেকে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 17,000 মেগাওয়াট। এরপরও একের পর এক বৃহৎ বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেওয়া হচ্ছে বিশেষ আইনের আওতায় বিনা দরপত্রে। অন্যদিকে জ্বালানি সংকট কাটাতেও এলএনজি যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এমন অবস্থায় বিশেষজ্ঞরা মনে করেন বিশেষ আইনের মেয়াদ বাড়ানো কোনোভাবেই যৌক্তিক নয়। বাড়ানোর যৌক্তিকতা মানেই হলো এখন পর্যন্ত সেই ইমার্জেন্সি অবস্থা আমাদের আছে সেটা স্বীকার করা। যদি সেটাই স্বীকার করতে হয় তাহলে বলতে হবে গত 8-9 বছরে সরকার সম্পূর্ণ ইনএফিশিয়েন্টলি চলেছে। 9 বছর ধরে তো একটা ইমার্জেন্সি চলতে পারে না। এই আইন দিয়ে দুর্নীতিকে সম্পৃক্ত করা হয়েছে, দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে। যেখানে কম্পিটিশন নেই, যেখানে যা খুশি সেই দামে কেনা যায়, বেচা যায়, তারাই দরকার মনে করবে যারা এগুলো করতে পারবে, যারা এগুলো করে লাভবান হবে। ভোক্তা স্বার্থ রক্ষা আর বিদ্যুৎ জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় এখনই বিশেষ আইন থেকে সরে প্রতিযোগিতামূলক পদ্ধতিতে ফিরে যাওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পানি নাই, তাই তিস্তা সেচ প্রকল্প অকার্যকর। তারপরেও শুরু হয়েছে প্রকল্প সম্প্রসারণের কাজ। অভিন্ন এই নদীর পানি নিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে দীর্ঘদিনের সমস্যা সহসাই দূর হওয়ার সম্ভাবনা না থাকলেও প্রকল্প সম্প্রসারণের বিষয়টিকে রাষ্ট্রের হাজার কোটি টাকা অপচয়ের আয়োজন বলে অভিযোগ উঠেছে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। বিদ্যমান অবকাঠামোয় প্রায় 80,000 হেক্টর জমিতে সেচ দিতে প্রয়োজন 5,300 কিউসেক পানি। বিপরীতে এবছর তিস্তার গড় প্রবাহ ছিল 350 কিউসেক, ফলে মাত্র 8,000 হেক্টরে নামিয়ে আনা হয় সেচে দেওয়ার লক্ষ্যমাত্রা। 2 দশকের বেশি সময় ধরে চাহিদার ন্যূনতম পানি মিলছে না। অকার্যকর হয়ে আছে উত্তরের 22টি উপজেলায় বিস্তৃত অবকাঠামো। এই পানি কবে পাবো, কিভাবে পাবো, কোনো রাস্তাঘাটে নেই আমাদের। ক্যানেলগুলো এখন কমপ্লিট হয়নি। বর্ষাকাল যখন পানি এমনিতে পানি প্রচুর হইবে তখনই দেবে পানি ছাড়ি। এখন পানির দরকার, এখন পানি পাই না। আমরা যে ক্যানেলের পানি পাইতাম তার সীমিত রেটে খুব কম পয়সায় জমি আমার বড় আবাদ করতে পারতাম আমরা। 90 দশকের শুরুর দিকে এই প্রকল্প এই অঞ্চলের ফসল উৎপাদনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে, কিন্তু তারপর থেকে একটু একটু করে কমতে থাকে তিস্তা নদীর পানি প্রবাহ, যা একসময় গিয়ে ঠেকে শূন্যের কোঠায়। এই পরিস্থিতিতে প্রকল্পের সম্প্রসারণের কাজ কতটা যৌক্তিক এ নিয়ে প্রশ্ন উঠেছে। যেই সেচ প্রকল্প এখন শুষ্ক মৌসুমে আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, সেই সেচ প্রকল্পের জন্য নতুন করে যদি অর্থ বরাদ্দ করা হয়, এই অর্থ আসলে রাষ্ট্রীয় অর্থের অপচয়। আর পানির অনিশ্চয়তার পরও কেন সম্প্রসারণের কাজ হচ্ছে, এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি প্রকল্প পরিচালক। বর্তমান সরকার তো যেভাবে চেষ্টা করে যাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডিয়া তারাও চেষ্টা করছে পানি দেওয়ার জন্য, তা আমরা আশা করি পানি পাবো। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে 5,40,000 হেক্টরের সেচ কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রায় 1,500 কোটি টাকার প্রস্তাবনা জমা দেয় পানি উন্নয়ন বোর্ড। দ্বিতীয় পর্যায়কে 3 ভাগ করে প্রথম ইউনিট বাস্তবায়নে 228 কোটি টাকা অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক। কিন্তু জমি ও নির্মাণ সামগ্রীর দাম বাড়ার অজুহাতে প্রকল্প এলাকা কমিয়ে মাত্র 20 কিলোমিটার টারশিয়ারি ক্যানেল নির্মাণে বরাদ্দ বাড়িয়ে নেওয়া হয়েছে 413 কোটি টাকার অনুমোদন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 10টা থেকে প্রায় দুপুর 1:30টা পর্যন্ত 3.5 ঘন্টা চলে এই জিজ্ঞাসাবাদ। এর আগে সকাল 9:30টার দিকে রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে হাজির হন তিনি। গত 24শে এপ্রিল তাবিথ আওয়ালকে দুদকে তলব করা হয়। চলতি বছর তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। তাবিথ আওয়াল ছাড়াও একই অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 10 জন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।
এদের বিরুদ্ধে মানি লন্ডারিং, সন্দেহজনক ব্যাংক লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক হত্যা মামলায় 2 জেএমবি সদস্যের মৃত্যুদণ্ডাদেশ এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আখতার এ আদেশ দেন। এর আগে মাসকাওয়াত হাসান সহ 4 আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে পলাতক শরীফুল এবং গ্রেপ্তার মাসকাওয়াত হাসানকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। অপর 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। 2016 সালের 23 এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন বোয়ালিয়া থানায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। তদন্ত শেষে 2017 সালের 6 নভেম্বর 8 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে 3 জন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। ক্রমেই বাড়ছে থ্যালাসেমিয়ার ঝুঁকি। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির তথ্য মতে দেশে প্রতি বছর 60,000 শিশু এই রোগ নিয়ে জন্ম নেয়। আরো ভয়াবহ তথ্য হচ্ছে এদেশে প্রায় 10% মানুষ এই রোগের বাহক। তাই চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি এই রোগ মোকাবিলায় অনেকটা এগিয়ে গেছেন তারা। বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে আল মামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। নোয়াখালীর হাতিয়ার এই দম্পতির 5ম সন্তান হামিদার থ্যালাসেমিয়ার চিকিৎসা চলছে 3.5 বছর ধরে, অথচ এখনো তারা জানেন না তাদের সন্তানের এমন পরিণতির কারণ। বাচ্চার থ্যালাসেমিয়া জানছি বাচ্চার 9 মাস বয়সের কারণে। কেন হয়েছে এটা জানি না। বলছে আপনার বাচ্চার থ্যালাসেমিয়া রোগ হয়েছে, নিজের রক্ত হইতে না। রক্ত স্বল্পতাজনিত মারাত্মক এই রোগ সংক্রামক নয়, বংশগত। কেবলমাত্র থ্যালাসেমিয়ার বাহক দম্পতির সন্তানেরই আশঙ্কা থাকে এই রোগে আক্রান্ত হওয়ার। দুজনই যদি এই রোগটার ক্যারিয়ার হয় তাহলে পরবর্তী প্রেগন্যান্সিতে 25% চান্স থাকে বাচ্চাটা থ্যালাসেমিয়া হবে, 25% চান্স হবে বাচ্চাটা একেবারে ভালো হবে, আর 50% চান্স হচ্ছে বাচ্চাটা ক্যারিয়ার হবে অর্থাৎ বাহক হবে। যেহেতু পিতামাতার মধ্যে একজন বাহক হলে এর ঝুঁকি থাকে না, তাই বিয়ের আগে রক্ত পরীক্ষা করিয়ে পরের প্রজন্মের এই রোগ এড়ানোর সহজ উপায়। বাহক দম্পতি চাইলে গর্ভধারণের পরেও নিশ্চিত হতে পারেন গর্ভের সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত কিনা। বাহক হওয়ার পরে আমরা ওদেরকে বলি কি এখন আপনি বাচ্চা নিলে 11 থেকে 7 সপ্তাহের মধ্যে আমাদের কাছে আবার আসবেন। টেস্ট করার পরে আমরা ওদেরকে বলবো কি আপনার বাচ্চা থ্যালাসেমিয়া আছে কি না, কিংবা নর্মাল আছে, বাহক আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে এখন থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা 60,000 আর বাহক 1,10,00,000। তবে চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। একটা কর্মকৌশল থাকা উচিত সরকারের। কর্মকৌশলে যেটা থাকতে পারে সেটা হলো যে এই প্রথম কাজ হওয়া উচিত জনসচেতনতা তৈরি করা, চিকিৎসার ব্যবস্থাটাকে উন্নত করা, এবং যদি পারা যায় ভবিষ্যতে সেটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করলে একজন ভালো হয়ে যেতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ও সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশিক্ষণেরও ব্যবস্থা করব এবং গণমাধ্যমে আমরা হয়তো বিশেষ প্রচার কর্মসূচিও নেব। থ্যালাসেমিয়ার যত রোগী আছে তাদের সবাইকে নিবন্ধন করা হবে, তাদের চিকিৎসা নেওয়া হচ্ছে কিনা, তাদের কি অবস্থা সেগুলোর খোঁজ খবর এই সিস্টেমের মাধ্যমে হবে। তবে এই রোগ থেকে মুক্তি লাভের একমাত্র উপায় বোন ম্যারো প্রতিস্থাপন ব্যবস্থা এখনো নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। অস্বাভাবিকভাবে বাড়ছে সুনামগঞ্জের নদ নদীর পানি। ফসল ডুবির আশঙ্কা, খোদ পানি উন্নয়ন বোর্ডের। তড়িঘড়ি করে পাকা ধান ঘরে তুলছেন কৃষকরা। চাকরিতে কোটা বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো চূড়ান্ত কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান। সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। তবে এ বিষয়ে কমিটি গঠনের কাজ চলছে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যখনই নির্দেশ দিবেন সেটা বাস্তবায়িত হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের ব্যাপারে একটা বিশেষ ব্যবস্থা থাকবে। তো সেটা ব্যবস্থার রূপরেখা আমরা এখনো সেইভাবে প্রকাশ করিনি, সেটা আমাদের মাথায় আছে।
এদিকে কোটা বিষয়ে প্রজ্ঞাপন জারি না করার প্রতিবাদে আগামীকাল সকাল 11টায় দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। দ্রুততম সময়ের মধ্যে কোটা বিলুপ্তির প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা। এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তারা। তারা বলেছে 7ই মে পর্যন্ত সময় দাও, আমরা দিয়েছি, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন এখনো পাইনি। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়নের দাবিতে আগামীকাল সকাল 11টায় সারা বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হবে। বাংলার ছাত্র সমাজ ধৈর্যের পরিচয় দিয়েছে, আন্দোলন থেকে বিরত থেকে ক্লাসে ফিরে গেছে। প্রজ্ঞাপনের জন্য তাদেরকে আবার রাজপথে নামতে বাধ্য করবেন না। আসছে রমজানে দ্রব্যমূল্য বাড়বে না এবং সরবরাহ নিশ্চিত করেছে বিভিন্ন কোম্পানির মালিকরা। তাই রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে ও মূল্য বাড়িয়ে জনভোগান্তি সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক সভায় এ কথা জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। এ সময় উৎপাদন নিশ্চিত রাখতে গ্যাসের সমস্যা সমাধানের আশ্বাস দেন মেয়র। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি বলে যাচ্ছি যে দ্রব্যমূল্যের দাম কোনো অবস্থাতে বাড়বে না। চিনি, তেল, ছোলা, আটা, ময়দা, সুজি, ডাল, আমরা এগুলি 100% ডেলিভারি এবং 24 আওয়ার্স আমরা কাজ করব। রোজার মধ্যেও আমাদের লোকজন সেভাবে বাই রোটেশনে কাজ করবে। কোনো জিনিসের অভাব হবে না, ঘাটতি হবে না। কোনো ক্রমেই রমজান মাসে উল্লেখিত দ্রব্যের মূল্য কোনো ক্রমেই বাড়বে না, এটা নিশ্চয়তা জাতির কাছে তারা দিচ্ছেন। আমরা সবাই মিলে এ ব্যাপারে তৎপর থাকব। যদি খুচরা পর্যায়ে কেউ কোনো ধরনের অপতৎপরতায় লিপ্ত হন, আমরা আইন প্রয়োগের মাধ্যমে সেটা কঠোর হস্তে দমন করব। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে ঝড়, বৃষ্টি আর জলাবদ্ধতার মধ্যেই ধান কাটায় ব্যস্ত কৃষকরা। সেখানে আছেন রিপোর্টার ইকরামুল কবির। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ইকরামুল। পারমিতা, আমি এখন দাঁড়িয়ে আছি কটচার হাওরের পাশে। এই যে বিশম্বরপুর, এই হাওরটি প্রায় 5,500 হেক্টর জমির একটি হাওর। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই হাওরে যেখানে পানি দেখা যাচ্ছে, এই হাওরটি সম্পূর্ণ পরিপূর্ণ ছিল। এই এলাকার একমাত্র ফসলে এখন একেবারে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। গতবার যে অবস্থাটা ছিল সেই অবস্থাটির আমরা দৃশ্যপট দেখতে পাচ্ছি। যদিও গতবার এখানে পুরো পানিটি পরিপূর্ণ ছিল, কিন্তু এইবার এখনও অনেক জায়গায় কিছু শুকনো রয়েছে যেখানে ধান মাড়াই করা হচ্ছে, ধানগুলোকে শুকানোর ব্যবস্থা করা হচ্ছে। এই যে হাওরগুলো রয়েছে 173 কোটি টাকা ব্যয় সুনামগঞ্জের হাওরগুলো রক্ষার, ফসল রক্ষার বাঁধ নির্মাণ করা হয়েছে গত এই এক বছর, গত মৌসুম থেকে এই মৌসুমের আগ পর্যন্ত। এই বাঁধগুলোর অধিকাংশ এখন ঝুঁকির মধ্যে পড়েছে, কেননা অধিক বৃষ্টি হচ্ছে। অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো ঝুঁকির মধ্যে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কিছু সময় আগে কথা বলেছি, নির্বাহী প্রকৌশলী আমাকে যেটি জানিয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটি বাঁধ এখন ঝুঁকির মধ্যে আছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে হাওরবাসীকে এবং কৃষকদেরকে অতি শীঘ্রই ধানগুলো তুলে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। যদিও হাওরের মধ্যেখানে 8% ধান রয়েছে বিভিন্ন জায়গায়, 8% ধান যেন আজকে কালকের মধ্যে তুলে নেওয়া হয়, কেননা 72 ঘন্টার মধ্যে যে পানিটা আসা শুরু করেছে, 72 ঘন্টার মধ্যে পানি যদি হাওর এই বাঁধগুলো উপচে বিভিন্ন জনপদে প্রবেশ করে এবং হাওরগুলো যদি ভেঙে ফেলে এবং হাওরগুলো যে ভাঙার যে সম্ভাবনা রয়েছে, সেটার কারণে যে সুইচ গেটগুলো রয়েছে বিভিন্ন হাওরে সেগুলো খুলে দেওয়া দিবে পানি উন্নয়ন বোর্ড। সে কারণেই বলছে এর আগেই যেন আজকে কালকের মধ্যে যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো জমি থেকে যেন ঘরে তুলে নেওয়া হয়। এবং এই কারণেই পারমিতা, আপনি জানেন যে ইতিমধ্যে সিলেট অঞ্চলে যে বড় বড় নদীগুলো আছে, সুরমা, কুশিয়ারা, খোয়াই, মনুষস, প্রত্যেকটা নদীর প্রত্যেকটা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বলা যায় একরকম সিলেট অঞ্চলে একটি বন্যার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবং বন্যার আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডও বলছে, বন্যার পূর্বাভাস তারা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। পারমিতা, এই ছিল সিলেট অঞ্চলের পানি বাড়ার এবং ফসল ঘরে তোলার সর্বশেষ খবর। তার সৃষ্টি অসীম মানবিক ভুবন, যা তীব্রতম আবেগে আলোড়িত। স্বপ্ন, কল্পনা, প্রেম কিংবা সুর দিয়েছেন তিনি অপার। চেনা পরিচয়ে কবি তিনি, কবিদের রাজা, নাম তার রবীন্দ্রনাথ ঠাকুর। তবে এর বাহিরে ধীমান একজন, যিনি ভেবেছেন সমাজ, রাষ্ট্র কিংবা সভ্যতার সংকট নিয়ে। তারও নাম রবীন্দ্রনাথ ঠাকুর।
আজ 25শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 157তম জন্মবার্ষিকীতে তার রাষ্ট্রভাবনা নিয়ে তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। রাষ্ট্রে আসলে তার কোনো আস্থা ছিল না, রাষ্ট্রকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি রাষ্ট্রের সাথে সমাজের যে বিভেদ আছে সেটাকে দেখাবার চেষ্টা করেছিলেন। যারা কমিউনিস্ট যেভাবে প্রত্যাখ্যান করে, যে স্টেটলেস ক্লাসলেস সোসাইটি যেভাবে তারা চিন্তা করে, তার সাথে আবার তার পার্থক্য রয়েছে। তবে চিন্তা করেই বসে থাকেননি তিনি। কর্মী হয়ে শান্তিনিকেতনের পাশে শ্রীনিকেতন ও কৃষি ব্যাংক প্রতিষ্ঠা, সমবায় ধারণা প্রচার, এমনকি বিকল্প শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছেন তিনি। তিনি শুধুমাত্র আমাদের হৃদয় বৃত্তিকেই ঋদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখেননি, তিনি একই সঙ্গে আমাদের বুদ্ধিবৃত্তিক কাজকেও উৎসাহিত করে যাচ্ছেন। বিবাদের ভীষণ নির্মম বস্তুতান্ত্রিকতার বিরুদ্ধে তিনি অবস্থান নিচ্ছেন। কবিগুরুর হাজারো ভক্তের পদচারণায় মুখর এখন কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি। সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 157তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর কুঠিবাড়িতে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা আয়োজন করা হয়েছে। দুপুরের পরপরই এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে, যদিও মূল যে আনুষ্ঠানিকতা এখনো শুরু হয়নি, কিন্তু এর মধ্যে কিন্তু সকাল থেকে দর্শনার্থীরা ভিড় করতে শুরু করেছেন এই রবীন্দ্রনাথের কুঠিবাড়ি চত্বরে। আমরা তার বাড়ির ভেতরেও দেখতে পাচ্ছি যে অনেক দর্শনার্থী ঘুরে বেড়াচ্ছেন এবং তার স্মৃতি বিজড়িত বিভিন্ন যে বিষয় এখানে রয়েছে, বিশেষ করে তার ব্যবহৃত বোর্ড, তার ব্যবহৃত চেয়ার টেবিল, সেগুলো তারা দেখছেন এবং ক্যামেরা বন্দি করছেন এই ক্ষণটিতে। আমরা পাশেই দেখছি যে এখানে একটি বড় একটি স্টেজ করা হয়েছে। মূলত এখানেই 3টার পরে মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে এবং তারপর সেখানে রবীন্দ্রসঙ্গীতের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী চলবে আসলে এই অনুষ্ঠানটি। আপনাকে জানিয়ে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুর মূলত 36টি প্রবন্ধ, 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 95টি ছোট গল্প ছাড়াও অসংখ্য গীতি কাব্য লিখে গেছেন আমাদের জন্য। তার জন্ম ছিল 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে এবং তিনি মারা যান 1941 সালের 7 আগস্ট। এই 80 বছরে তিনি বাঙালির জন্য যা রেখে গেছেন তা আসলে স্মরণ করার জন্যই প্রতি বছর ঘটা করে এখানে এই উৎসবটি পালন করা হয়ে থাকে। আমরা কথা বলেছি বেশ কয়েকজন দর্শনার্থীদের সাথে, তারা যেটি বলছেন যে এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন বিষয়াদি দেখে তারা আরও সমৃদ্ধ হচ্ছে, যার কারণে তারা প্রতি বছরই আগ্রহ করে আসলে এখানে আসছেন। পাশাপাশি জেলা প্রশাসক থেকে শুরু করে এখানকার যারা আয়োজক তারা বলছেন যে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে, সেজন্য তারা প্রতি বছরই এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কিন্তু এই অনুষ্ঠানটি যাতে নির্বিঘ্ন সম্পূর্ণ হয় সেই জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কুঠিবাড়ি থেকে। কুষ্টিয়া শিলাইদহের কুঠিবাড়ির আয়োজনের কথা জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উৎসব উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে 2 দিন ব্যাপী নানা আয়োজন চলছে। উৎসব উপলক্ষে দেশ বিদেশের দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে কাছারি বাড়ি প্রাঙ্গণ। এদিকে উৎসব নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্টে ছবি তুলেছে অমৃত সেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 157তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে শুরু হয়েছে 2 দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসব। উৎসব উপলক্ষে রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত থাকে কাছারি বাড়ি প্রাঙ্গণ। সকালে রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিরা। 2 দিনব্যাপী উৎসবে স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশবরেণ্য রবীন্দ্র শিল্পীদের সমন্বয়ে পরিবেশিত হবে রবীন্দ্র সঙ্গীত, নাটক ও নৃত্য অনুষ্ঠান। রবীন্দ্র উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি শিল্পীরাও। প্রত্যেকটা বছর যখন এই সময়টা আসে 25শে বৈশাখ, আমরা প্রচন্ড আনন্দ করি এবং আমাদের একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় চারদিকে। রবীন্দ্রনাথের জন্ম উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে, সেটা দেখতেছি। আমরা প্রত্যেকবারই আসি, ফ্যামিলি এবং স্কুল থেকেও আসি, খুব ভালো লাগছে আমাদের। এদিকে কাছারি বাড়ি প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। পোশাকে এবং সিভিলে অনেক অফিসার ফোর্স মোতায়েন করেছি বিভিন্নভাবে, যাতে করে এই দর্শনার্থী এবং আগত যারা দর্শক তারা যেন এই
অনুষ্ঠানে এসে কারো যেন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়, সেজন্য আমি তৎপর আছি। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দুপুরের সময় রিপোর্ট যায়, শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিনের বিরুদ্ধে আপিল শুনানি কাল পর্যন্ত মুলতবি। জামিনের আশাবাদ আইনজীবীদের। বয়স ও অসুস্থতা বিবেচনা হতে পারে না বলছেন দুদকের আইনজীবী। গাজীপুর সিটি নির্বাচনে স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বিএনপি প্রার্থীর আপিল শুনানি বৃহস্পতিবার। রাজধানীতে বেপরোয়া 2 বাসের চাপায় হাত হারিয়ে নিহত রাজীবের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের। কঠোর আইনের দাবি স্বজনদের। তিস্তায় পানি না থাকলেও চলছে প্রকল্প সম্প্রসারণের কাজ। রাষ্ট্রের হাজার কোটি টাকা অপচয়ের অভিযোগ। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের 157তম জন্মবার্ষিকী। স্বপ্ন, প্রেম, বন্ধুত্বের মতোই বিশ্বকবির সৃষ্টিতে উঠে এসেছে রাষ্ট্রের নানা ভাবনা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।